তোমার মতামত আমি এখন চাই না। যখন তুমি আমায় ভালোবাসবে তখন চাইবো, আর সেটা হবে বিয়ের আগেই। এর কিছু বলার ভাষা নেই। মানুষটার প্রত্যেকটা কথা তার কানে ভাসছে, একটা কথায় এত হিংস্রতা। মানুষটা যে তাকে এত ভালোবাসে তার জানা ছিল না। এক হিসেবে এখানে এসে ভালোই কাজে দিয়েছে মনে হচ্ছে। তের অন্তত নিজের মনে যে কৌতূহল আছে তা মিটাতে পেরেছে। তারপর থেকে তো লোকটার সামনে আসা দুষ্কর হয়ে যাবে। এর নীরবতা ভাঙার জন্য জাংকুক বলল, কলেজে মোবাইল নিয়ে যাও। এই প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেল তে। সে তো মোবাইল ইউজ করতে পছন্দ করে না, আর সেই জায়গায় মোবাইল নিয়ে যাবে, তাও আবার কলেজে। জাংকুকের কথায় মাথা দুদিকে নাড়িয়ে বুঝিয়ে দিল সে মোবাইল নিয়ে যায় না কলেজে। জাংকুক ভেবেছিল তে মুখ দিয়ে কিছু বলবে, কিন্তু না, সে ইশারায় দেখাচ্ছে। রেগে গেল সে। তোমার মুখ থেকে শুনতে চেয়েছি, ইশারায় নয়। তের গলা শুকিয়ে আসলো যেন। আবার সেই কঠোর রূপ দেখাচ্ছে তাকে। না বলেও তো উপায় নেই। চোখ মুখ বন্ধ করে উত্তর দিল, না, মানে কলেজে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। বুকে গুজে দাঁড়ালো কঠোর মানব। মুখ দিয়ে কথা বলতে কি সমস্যা হয় তার প্রিয়সীর, সেটাই বুঝছে না। মেয়েটা অত্যন্ত লাজুকপ্রকৃত। কথাটা কি মুখ দিয়ে বলা যেত না? এরপর থেকে আমার সামনে ইশারায় নয়, মুখে কথা বলবে। আজ আমি নড়চড় না দেখি। তে মাথা নাড়িয়ে জি বলল। তার প্রেয়সীর এমন কাণ্ডে নিঃশব্দে হেসে দিল। এক অন্যরকম শান্তি লাগছে তেকে পাশে পেয়ে। মন চায় আজ সারা রাত দুজনে একসাথে শহরের অলিতে গলিতে হেঁটে বেড়াতে, কিন্তু তা অসম্ভব। ইচ্ছেটাকে বর্জন করে ফেললো জাংকুক। আগে বিয়েটা হোক শুরু, তারপর তার সমস্ত ইচ্ছে পূরণ করবে। কলেজ শেষ হওয়ার পর আমি দেখা করব। আমার গাড়ি যাবে তোমার কলেজের সামনে। এখন এই গাড়িটাকে দেখে নাও, এটাই থাকবে। ধরে নাও আমার সাথে দেখা করা তোমার প্রতিদিনের রুটিন। না চাইলেও দেখা করতে হবে। কে বুঝলো না প্রতিদিন দেখা করতে হবে কেন, আর মানুষ কি ভাববে দেখা করলে। জাংকুকের কথা একদমই সায় দিতে পারলো না। একটা বড় সড়ো ঢোক গিলে তে বলল, দুঃখিত, আমি এভাবে দেখা করতে পারবো না প্রতিদিন। মানুষ জানলে বাজে কথা বলবে আমাকে। জাংকুকের ভাবসাব অন্যরকম। তাই এত রাতে আমাকে ডেকে আনার সময় এটা মনে ছিল না? তে লজ্জায় মাথা নিচু করে ফেললো। নিজের কাজের জন্য বেহাল দশা। আর কখনো এমন কাজ করবে না সে। এর উত্তর আপনি দিতে পারবেন না, জানা আছে। অনেক রাত হয়ে গিয়েছে, চলো বাসায় দিয়ে আসি। আপনি চলে যান, আমি যেতে পারবো। জাংকুক তের কোনো কথা শুনলো না। তের হাত সুন্দর করে মুঠোয় নিয়ে নিল, তারপর বাসার দরজার পর্যন্ত পৌঁছে দিল ভাবির কথা মতো। শেষ মুহূর্তে জাংকুক কিছু বলার সুযোগ দেয়নি, দ্রুত স্থান পরিবর্তন করে ফেললো। অনেক রাত হয়ে গিয়েছে, তাই নিজে ইচ্ছেতেই সেখান থেকে চলে আসলো। প্রেয়সীর সামনে বেশিক্ষণ থাকলে বেসামাল হয়ে যাবে, তীব্র যন্ত্রণা অনুভব হয়। সকাল 7টায় তের ঘুম ভেঙে গেল আচমকা। মাঝে মাঝে এই সমস্যা হয় তার। ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসে না, তাই তে আর ঘুমানোরও চেষ্টা করলো না। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সোফায় বসে বসে ভাবছে আদৌ কি আজ জাংকুকের সাথে দেখা হবে। কাল রাতের কথা ভেবেই শিউরে উঠছে সে। কি ভয়ঙ্কর রাত ছিল, এই জীবন থেকে মুক্তি পেতে পারলে বাঁচে সে। তাই ঘুম থেকে উঠে নিচে আসলো। তার ছোট মেয়েটা বসে আছে সোফায়, তাই তিনি সর্বপ্রথম সেখানেই গেলেন। মেয়ের পাশে বসলেন। তে তার বাবাকে দেখে জড়িয়ে ধরলো। কাই খুশি হয়ে আলতো করে মেয়ের মাথায় হাত বুলাচ্ছে। আজ 4 দিন পর মেয়েটা তার কাছে এসেছে। বিয়েতে তার মতামত নেওয়া হয়নি বলে সবার সাথেই কথা বলা কমিয়ে দিয়েছিল। যখন তে দেখেছে সে কথা না বললে কেউই বলছে না, তার রাগও ভাঙাতে আসছে না, তখন আরো রাগ করে কথা বন্ধ করে দিয়েছে। কাইয়ের কাছে তার মেয়েরাই তার মানসিক শান্তি। মেয়েদের জন্য তিনি জীবনও দিতে পারবেন। দু মেয়েকে অসম্ভব ভালোবাসেন তিনি। মেয়ের অমন রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়া মোটেও সইতে পারছিলেন না তিনি। কিন্তু মেয়ের ভালোর জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর যে পুরুষ তার মেয়েকে ভালোবাসার পরও একবারও কথা বলেনি, নিঃসন্দেহে ভালো হবে তার ছোট্ট মেয়ের জন্য। আজ যে তার মেয়ে নিজ থেকে তার কাছে এসেছে, তার মানে মেয়ের রাগ একদম হাওয়া হয়ে গিয়েছে। তার বাবাকে জড়িয়ে ধরে টিভি দেখছে। কাই তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আজ কলেজে যাবে না আম্মা? টিভিতে মগ্নতে বাবার কথায় ধ্যান ভাঙে তার। বাবাকে বলল, যাবো বাবা, এখনো সময় হয়নি।
তে আবারও তাকালো টিভির দিকে। জেনি এসে দেখে বাবা মেয়ে টিভি দেখছে। তার মেয়েটা অবশেষে স্বাভাবিক অবস্থায় এসেছে। কায়ের সামনে এক কাপ চা দিয়ে গেলেন জেনি, আর তেকে উদ্দেশ্য করে বললেন, তে নাস্তা বানানো হয়ে গেছে, খেতে আয়, টেবিলে দিচ্ছি আমি। তে হেলে দুলে টেবিলে এসে বসলো। কিছু সময় পর জিমিন ইয়নমিনকে নিয়ে এসেছে টেবিলে। তের পাশের চেয়ারটায় জিমিন বসে পড়লো। বোনকে দেখে তে লজ্জায় কুকড়িয়ে গেল, কিন্তু জিমিন সুন্দর একটা হাসি উপহার দিল। জিমিন একটু তের দিকে ঘেঁষে বসলো, গলার আওয়াজ কমিয়ে দিয়ে বলল, কি রে, কাল রাতে কি হয়েছে? আমি শুনতে পারিনি, তোর থেকে ঘুমিয়ে গিয়েছিলাম। আমার দেবর কেমন, কিছু টের পেয়েছিস? তে ঘাবড়ে গেল, বোনের দিকে তাকালো, বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বলল, কিছু হয়নি আপু। জিমিনের বিশ্বাস হলো না, কারণ যেভাবে জাংকুক থেকে ধরেছিল সেখানে কোনো মতেই তের কথা বিশ্বাস হচ্ছে না জিমিনের। মিথ্যে বলিস না তে, আমি কি কাল কিছু দেখিনি মনে করেছিস? আমি সব দেখেছি এবং সবগুলো কথাও শুনেছি। তুই যদি না বলিস তাহলে আমি কথাটা সবাইকে বলে দিব। এইদিকে তে জিমিনের হাত চেপে ধরলো। এমন ডেঞ্জারাস বোন তার, একদম দুর্বল জায়গায় হাত দিল। কাঁদো কাঁদো মুখ নিয়ে তে বলল, উনি শুধু ওনার কথাগুলো ক্লিয়ার করেছিলেন, সত্যি আর কিছু না, একটু মিথ্যে বলছি না আমি। জিমিন মানলো তের কথা। যাই হোক, তার বোন কখনো মিথ্যে বলেনি তার সাথে, তাই বিশ্বাস করলো। এইদিকে তে তার বোনের কাছে মিথ্যে বলে মুখটাকে চোরের মতো করে ফেললো। নিজেকে অনেক বড় আসামি মনে হচ্ছে এখন তার। কিন্তু সত্যি কথা বললে যে তার বোন সারাদিন এগুলো নিয়ে তাকে ব্ল্যাকমেল করবে, সে ভেবে কথাটা লুকিয়ে গেল। এখন তাড়াতাড়ি নাস্তা খেয়ে এখান থেকে উঠে যেতে পারলেই হলো। এভাবে চোরের মতো বসে থাকতেও লজ্জা লাগছে। আনমনে নিজেকে হাজার গালি দিয়ে ফেললো সে। কলেজে আসার পর তে সব খুলে বলল আয়ুকে। আয়ু তের কথা শুনে বেশ মজা পেয়েছে। তার সহজ সরল ভোলাবালা বান্ধবীর অবশেষে একজন ভয়ঙ্কর প্রেমিক জুটলো। কপাল আছে বলতে হবে। আর তে কথার মাঝে অনেকবার চাপটি মেরেছে তে আয়ুর মাথায়, কারণ সে সব দোষ আয়ুকেই দিচ্ছে। বেচারি বসে বসে বান্ধবীর বকা শুনছে। হ্যাঁ, তার বান্ধবী কি আর এমন প্রেমিকের মূল্য বুঝবে? বুঝলে তো আর এতগুলো মাইর দিত না। বান্ধবীর অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিল আয়ু। একটাও শব্দ বের করলো না মুখ দিয়ে। আজ বলার সুযোগ দেওয়া হয়েছে তেকে। আয়ু আমতা আমতা করে বলল, যাই হোক, তোর উনি কিন্তু সেই। তে চোখ রাঙালো আয়ুকে। চুপ কর আয়ু, কথা বলবি না তুই। তোর জন্য আমি লজ্জিত হয়েছি আপু ওনার সামনে। আয়ু ঠোঁট উল্টে ফেললো। আমার কথা না শুনলেই হতো, আমি তো শুধু তোর ভালোর জন্য বলেছি। তুই কেন কাজটা করতে গেলি? আমি তো জোর করিনি। তে উঠে পড়লো, আয়ুর থেকে একটু দূরে সরে দাঁড়ালো। দুজন রওনা হলো ক্লাসের দিকে। কলেজের ছুটি হলো দুপুরে। আয়ু আজ তেকে ছাড়ছে না, কতক্ষণ ধরে বকবক করেই চলেছে। তে না চাইলেও আয়ুর বকবক শুনছে। একটানা ক্লাস করে ক্লান্ত সে, কিন্তু আয়ুর মাঝে একটুও ক্লান্তি নেই। মেয়েটা একটু অন্যরকম। মাঠের মাঝে বরাবর দাঁড়িয়ে কথা বলছে তারা। আয়ু আর তের মাঝে এক অচেনা ব্যক্তির আগমন ঘটলো। হাসি মুখে ছেলেটা বলল, আপুরা কেমন আছেন? অচেনা পুরুষের কণ্ঠে দুজনের দৃষ্টি সেদিকেই গেল। ভ্রু কুচকে তাকালো তে। আয়ু মুখটা কুচকে তাকালো ছেলেটার দিকে। আয়ু উত্তর দিল, কে তুমি ভাই? ছেলেটা হেসে দিল, আমি আপনাদের জুনিয়র আপু। ফ্রেন্ড হতে পারি কি আপনাদের? কি ভাবছেন সিনিয়র জুনিয়র কিভাবে ফ্রেন্ড হবে? বয়স আসলে একটা সংখ্যা মাত্র। ছেলেটা আরো কিছু বলার আগে থামিয়ে দিল আয়ু। শোনো ভাই, এসব ফালতু কথা অন্য কারো কাছে গিয়ে বলো, যত সব পাগল। ভাগো এখান থেকে। আয়ু আর তে হাত ধরে কলেজ থেকে বের হয়ে আসলো। কলেজের বাহিরে সেই চেনা গাড়িটা দেখে বুক কেঁপে উঠলো তের। সবেমাত্র গাড়িটা এসে থামলো। আয়ুর হাতটা চেপে ধরলো তে। আয়ু ব্যস্ত হয়ে বলল, কি রে, কি হলো? তে আয়ুর দিকে তাকিয়ে বলল, তুই বাসায় চলে যা, আমিও চলে যাব এখন, টাটা। হ্যাঁ। আয়ু চলে গেল তেকে বিদায় দিয়ে, কিন্তু সেখানে তে দাঁড়িয়ে রইল, গাড়ির কাছে গেল না আর। সাদা রঙের ইউনিফর্মে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী। গাড়ি থেকে বসে খেয়াল করছে জাংকুক। এখন এই মুহূর্তে গাড়ি থেকে নামা যাবে না তার। আশেপাশে অনেক শত্রু আছে, কেউ একবার তার ব্যক্তিগত বিষয়ে জেনে গেলে সমস্যা হবে। তাই সে আর বের হলো না। ইউনোকে বলল, ইউনো তোমার ম্যাডামকে নিয়ে এসো গাড়ির ভিতরে, যাও, আর অবশ্যই মাস্ক পরে বের হবে। ইউনো জাংকুকের কথা মতো তের কাছে গেল। তে প্রথমে ইউনোর সাথে আসতে চাইছিল না, কিন্তু জাংকুকের কথা শুনে রাজি হলো। গাড়িতে ঢুকেই তে জাংকুককে দেখতে পেল, সিটে মাথা হেলিয়ে দিয়ে আছে। ইউনো তুমি এখন চলে যাও, কাল তাড়াতাড়ি এসো।
ইউনো সালাম দিয়ে চলে গিয়েছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। জাংকুক আগের মতোই রয়েছে, কিন্তু এদিকে তের খুব বেশি অস্থির লাগছে। কোথায় যাচ্ছে গাড়ি তাও জানে না। মুখ ফুটে জাংকুককে কিছু বলবে সে সাহসও নেই। সিটে মাথা হেলিয়ে দেওয়া মানুষটাকে একবার দেখে নিল তে। মানুষটার আসলে কি হয়েছে সেটাই বুঝতে চাইছে। একবার দেখার পর আবার চোখ সরিয়ে নিল। ঠিক সেই মুহূর্তে জাংকুক তের একদম কাছাকাছি চলে এসেছে। তের হাতটা ধরেছে সযত্নে। তে প্রচন্ড ঘাবড়ে গিয়েছে। খুব নরম স্বরে জাংকুক বলল, কেমন আছো? তে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভালো আছি। চোখ খুলে তের দিকে তাকালো জাংকুক। মেয়েটার মুখটা লাল হয়ে গিয়েছে একদম। আমার কপালে কি আছে দেখেছো? তৎক্ষণাৎ তের চোখ গিয়েছে জাংকুকের কপালে। ঘাম ঝরছে। তে মাথা নাড়ালো। জাংকুক গম্ভীর স্বরে বলল, মুখে বলো। জি দেখেছি। জাংকুক একটা টিস্যু নিয়ে তের হাতে দিল। মুছে দাও। আমার কপালে এমন কিছু দেখলে নিজ দায়িত্বে এসে মুছে দিবে। আমি বলার আগেই এখন তো টিস্যু দিলাম, পরের বার থেকে তোমার ওড়না দিয়ে মুছে দিবে, বুঝেছো? 2 থেকে 3 বার বলার পর তে রাজি হলো জাংকুকের কথায়। হুমকিও দেওয়া হয়েছিল মেয়েটাকে। ইচ্ছে না থাকার পরও জাংকুকের কপালের ঘাম মুছে দিল। মানুষটাকে ভয় পাইতে আর যখন কাজটি করছিল না কথার সাথে সাথে তখন ধমক দিয়েছিল জাংকুক। নিজের মান সম্মানের কথা ভেবে রাজি হলো। সামনে একজন ড্রাইভার আছে, কিন্তু সে খেয়াল কি আছে মানুষটা? বিরক্ত সুরে জাংকুক বলল, কথার সাথে সাথে কাজ করতে চাও না কেন? কি সমস্যা তোমার? তে মুখটা ঘুরিয়ে জানালার কাছের দিকে নিয়ে গেল। তার এই মুহূর্তে মনে হচ্ছে কাজটা সরিয়ে দিলে ভালো লাগে। এরকম বদ্ধ গাড়িতে উঠতে মন চায় না তার। বাহিরের বাতাস আসলে মনটা ফুরফুরে হয়ে যেত, কিন্তু এখন তো বলা যাবে না। বলবেও বা কি করে? তে উত্তর দিচ্ছে না দেখে জাংকুক আবারও বলল, কানেও কি শুনতে পাও না তুমি? চমকা এই কথা শোনায় তের চোখ বড় হয়ে গেল। জাংকুকের দিকে ফিরল সে। মানুষটার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। জি আমি কানে শুনতে পাই। তাহলে উত্তর দিলে না কেন? দুঃখিত। জাংকুক মানল না। তের হাত চেপে ধরে বলল, আমার রাগ চরম পর্যায়ে তুলে দুঃখিত বলবেন? একদম মেরে গুম করে দিব এমন করলে। ভালোভাবে কথা বলছে দেখে গায়ে লাগছে না। জাংকুকের কথা শুনে ভয়ে তে একটু খিচে বসলো। মাইরকে চরম ভয় পায় সে, আর এই লোকের কথাকে তো জমের মতো ভয় পায়। পরের বার থেকে আর এমন করব না। জাংকুক হেসে দিল। বোকা শোকা মেয়ের বোকা বোকা কথা। এই প্রথম জাংকুকের হাসির সাথে পরিচিত হলো তে। তার মনে হলো এটা সবচেয়ে সুন্দর হাসি। তের এরূপ চেয়ে থাকা দেখে জাংকুক হাসি বন্ধ করে দিল। মনে থাকে যেন। তে জি বলল, কিন্তু তার মনের কৌতূহল দূর হচ্ছে না। কোথায় যাচ্ছে সেটাই তো জানা হলো না। দেরি হলে তো তার মা চিন্তা করবে। কখনো কি কলেজ ছুটির পর কোথাও গিয়েছে নাকি? আজ নিশ্চিত তার মায়ের হাতে মাইর খাওয়া লাগবে। এবার তে সাহস করে বলেই দিল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তের দিকে। তুমি কি একা যাচ্ছ নাকি? আমিও তো যাচ্ছি তোমার সাথে, দেখছো না? দেখছি তো, কিন্তু কোথায়? আপাতত চুপ থাকো, গেলেই দেখতে পাবে। তে চুপ হয়ে রইল। কথাটি খারাপ লাগলো তার, কিন্তু কিছু বলল না। শুধু চুপ করে বাহিরের দিকে তাকিয়ে রইল। গাড়ি ছুটে যাচ্ছে আপন মনে তার নিজ গন্তব্যের দিকে। আশেপাশের দৃশ্য দেখা যাচ্ছে, সেদিকটায় মন তার। কিছু সময় বাদে গাড়ির কাজ খুলে দিল জাংকুক। অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো তে। লোকটি তাকাচ্ছে না, সিটে মাথা হেলিয়ে দিয়ে চুপ করে আছে। আবার তৎক্ষণাৎ চোখটা সরিয়ে ফেললো। তের অজান্তেই তার মুখে হাসি ফুটে উঠলো। এখন আর খারাপ লাগছে না তার। বাহিরের ঠান্ডা বাতাস গাড়িতে ঢুকছে। মনে শান্তি শান্তি অনুভব হচ্ছে। প্রেয়সীর হাসি খেয়াল করছে জাংকুক। পাশের এক সুন্দরী রমণী বসে আছে, তাও আবার হাতে হাত রেখে। আর কি লাগে তার? হোক না। হাত রাখাটা একজনের ইচ্ছায়, ভালো লাগাটাই হচ্ছে আসল কথা। এমন সুন্দর মুহূর্ত বারবার পেতে চায় জাংকুক। গাড়ি থামলো একটা লেকের সামনে, যা শহর থেকে খানিকটা দূরে। প্রেয়সীর সাথে সময় কাটানোর জন্য ভালো একটা সময় মনে হচ্ছে জাংকুকে, তাই এখানে নিয়ে আসলো। গাড়ি থেকে নামলো, কিন্তু তে বসে আছে, সে নামছে না। জাংকুক চায় মেয়েটার সামনে রাগ না দেখাতে, কিন্তু এমন কাজকর্মে না চাইতেও রাগ চলে আসে। তোমাকে আমি এখন কোলে করে নামাবো না, সো নিজ ইচ্ছায় বের হয়ে আসো। তে লজ্জা পেল। অচেনা জায়গায় বেশ অস্বস্তি হয় তার, তাই নামছিল না। তে নামার পর হাতটা ধরলো জাংকুক। তে তাকালো জাংকুকের দিকে। জাংকুক আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে, তাই তের কলেজের ইউনিফর্মের সাথে মিলে গিয়েছে। জায়গাটা অচেনা, আবার এসেছে এই অবস্থায়। একটু ভয় লাগছে তার। এখানে বেশি মানুষ না থাকায় ভালো হয়েছে, না হলে আজ তার ইজ্জত চলে যেত। লেকের ভিতরেই একটা রেস্টুরেন্ট আছে, যেখানে জাংকুক থেকে নিয়ে সোজা ঢুকে পড়লো। কিন্তু তে অবাক, তার বোন ইয়নমিন আর তার জিজু বসে আছে। তাদের সামনের চেয়ারে জাংকুক বসে
বসে পড়ল। তার বোন যে এখানে আসবে বা থাকতে পারে সে মোটেও ভাবতে পারে। বোনের কাছে এভাবে ধরা খেয়ে ভীষণ লজ্জিত। জাঙ্কুক তের হাত ধরে টান দিয়ে বসালো তার পাশের চেয়ারে। জিমিন একটু মজা নেওয়ার জন্য বলল, তে চিনতে পেরেছিস আমায়? তে মাথা নাড়লো, কিন্তু জাঙ্কুকের বেশ রাগ হলো। জিমিনের উদ্দেশ্যে বলল, দেখেছেন ভাবি, মুখে কথা বলেনি, ওর সমস্যাটা কি সেটাই ধরতে পারলাম না, সব সময় ইশারা। আমার কপালে আসলেই জুটেছে একটা। জিমিন কিছু বলল না, তার বোনের যে এই স্বভাব আছে সেটা ভালো করেই জানে, তাই সে চুপ থাকলো। এর মাঝে সুগা বলে দিল, আমার শালিকা অনেক ভালো, অন্তত তোর থেকে 1000 গুণে ভালো আছে। জাঙ্কুক তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তাই ভাবি, আপনি না আপনার পাশের এই আধ পাগলটাকে সহ্য করতে পারেন না? লজ্জায় সুগার মুখটা কালো হয়ে গেল। ভাইয়ের সাথে ভাইয়ের এরূপ তফাৎ। জাঙ্কুকের পাশে থাকা তে ফিক করে হেসে দিল। জিমিন তো কথায় সম্মতি দিয়ে দিয়েছে। পাশে ফিরে জাঙ্কুক একবার তার প্রেয়সীকে দেখে নিল। হাসছে মেয়েটা। সুগা আর লজ্জা সইতে না পেরে বলল, আমি আধ পাগল এখন হইনি রে বোকা, বিয়ের পর পাগল হয়েছি। তুইও আমার মতো পাগল হবি, তাই আগে আগে শুভকামনা জানিয়ে রাখলাম। বিয়ের পর তোমার শালিকা পাগল হবে, আমি না। হয়েছে হয়েছে, সেটা দেখতেই পাবো। কিছু অর্ডার দে, তোদের জন্য এতক্ষণ বসেছিলাম। জাঙ্কুক অর্ডার করলো না। জিমিনকে এই কাজের দায়িত্ব দেওয়া হলো। জাঙ্কুক তো ইয়ন মিনের সাথে খেলতে ব্যস্ত। একবার জড়িয়ে ধরছে তো আরেকবার চুমু দিচ্ছে। তে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখে মনে হচ্ছে জাঙ্কুক ছোট বাচ্চাদের খুব আদর করে, আর ইয়ন মিন তার একমাত্র চাচ্চুর সাথে খেলছে। ইয়ন মিন এক একটা প্রশ্ন করছে আর জাঙ্কুক উত্তর দিচ্ছে। জাঙ্কুক, বুগাম নাকি এবার এমপি পদে দাঁড়াবে? আদৌ কি কথাটা সত্যি? সুগার কথায় সবাই তাকালো তার দিকে। শান্ত কণ্ঠে জাঙ্কুক বলল, হ্যাঁ, তুইও তো এমপি পদে দাঁড়াবি। তাহলে সমস্যা কোথায়? তুই এভাবে শান্ত হয়ে বসে আছিস কিভাবে? সুগার কথায় বিরক্ত হলো জাঙ্কুক। এখন কি অশান্ত হয়ে বসে থাকবো? সুগা বুঝলো না জাঙ্কুকের এরূপ শান্ত হয়ে বসে থাকার কারণ। তুই কি মারামারি করবি এবার? জাঙ্কুক এবার তের দিকে তাকালো। মেয়েটার মুখটা ছোট হয়ে এসেছে। পাঞ্জাবির কলার একটু টেনে টুনে জাঙ্কুক বলল, সে যদি ওরকম কিছু করে তখন ভেবে দেখবো। আর করলে মারামারির জন্য একটুও হাত কাঁপবে না আমার। কিছু ভেবেছিস ইলেকশন নিয়ে? এখনো অনেক সময় আছে ভেবে দেখার। সুগা আর কথা বাড়ালো না। তার ভাই অত্যাধিক সাহসী, না হলে কি আর এরকম প্রফেশনে টিকে আছে? জাঙ্কুকের সুনাম বেশি, তাই জেতার সম্ভাবনা বেশি। তের মনটা একদম ছোট হয়ে এলো। দুশ্চিন্তায় ভালো লাগছে না তার। কিছুদিন এই বিষয়টা ভুলে গেলেও আবার নাড়া দিচ্ছে মনের ভিতর। এর কাছে রাজনীতি মানেই মারামারি, খুন, হানাহানি। এর ভালো কিছু আছে বলে তার মনে হয় না। জাঙ্কুকের ও তার ভবিষ্যৎ কি কেমন হবে আসলে একটু একটু করে মেনে নেওয়া শুরু করেছে সে। যদি এর আগেই তার বিশ্বাস ভরসা সব ভেঙে যায় তাহলে কি হবে? খাওয়া দাওয়া শেষ করে জিমিন আর সুগা হাঁটছে। তের কোলে ইয়নমিন বসে আছে আর জাঙ্কুক কথা বলছে ফোনে। হঠাৎ জাঙ্কুক তের হাতটা ধরলো। তে জাঙ্কুকের দিকে তাকালো। হাতের উল্টো পিঠটা তার মুখ বরাবর রাখ, যার কারণে জাঙ্কুক কথা বললে স্পর্শ হয় হাতে। মুখ বুজে সহ্য করে নিল তে। জাঙ্কুকের কথা বলা শেষ, ফোন কেটে দিল। তের কোল থেকে ইয়নমিনকে এনে তার কোলে বসালো, কিন্তু তের হাত ছাড়লো না। জাঙ্কুক ইয়নমিনের মাথার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, ইয়নমিন, তুমি কাকে বেশি ভালোবাসো, আমায় না তোমার খালামণিকে? তে খুব আগ্রহী হয়ে তাকালো ইয়নমিনের দিকে। নিশ্চয়ই ইয়নমিন তার নাম বলবে না তার চাচ্চুর সামনে, কারণ জাঙ্কুক ইয়নমিনকে বেশি আদর করে। ইয়নমিন হেসে দিয়ে বলল, দুজন কি ভালোবাসি। জাঙ্কুক জড়িয়ে ধরে বসে রইল বাচ্চাটাকে। এই কথা জাঙ্কুক ইয়নমিনকে আগেই শিখিয়েছে। বলা হয়েছে তার খালামণির সামনে জিজ্ঞেস করলে বলবে দুজন কি। কোনো কারণেই তার প্রেয়সীর মনটা ছোট করবে না সে। ইয়নমিন দৌড়ে চলে গেল তার মায়ের কাছে। জাঙ্কুক তার একটা হাত তের কাঁধে রাখলো। কত চুপ থাকতে পারো তুমি? তে থেকে কোনো রেসপন্স পেল না। আবারও বলল, কথা বলো। জি। আর কিছু বলতে পারো না, শুধু জি জি? তে অস্পষ্ট স্বরে বলল, কি বলবো? জাঙ্কুক তের কাঁধে নিজের মাথাটা ফেলে বলল, তুমি তোমার ঠোঁট দুটো আমার গালে ছুঁয়ে দিয়ে শুধু বলবে আমি আপনাকে ভালোবাসি, শুধু আপনাকে। তের আর সহ্য হলো না, জাঙ্কুকের মাথাটা সরিয়ে দিল। এসব ভালো লাগছে না। জাঙ্কুক হেসে দিল। তের গালে হাত আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, বলেছিলাম তুমি আমায় তোমার ভয়ঙ্কর প্রেমিক হিসেবে দেখবে। এটা ছিল আমার দেওয়া তোমাকে প্রথম ভালোবাসা।